স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আমাদের অস্থির রাজনীতির ঢেউ গিয়ে লেগেছে বিশ্ব দরবারেও, তাই সমঝোতায় আসতে টেলিফোনে আমাদের প্রধান দুই নেত্রীকে তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এর রেশ কাটতে না কাটতেই সিরিয়া নিয়ে ব্যস্ততার মধ্যেও দুই নেত্রীর কাছে চিঠি দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আমদানি সমঝোতা অতীতে তেমন কোনো কাজে আসেনি, তারপরও আশায় বুক বাঁধছেন সবাই। আজকের আলোচনার শিরোনাম তাই বানের ফোন, কেরির চিঠি। কথা বলতে আজ স্টুডিওতে আছেন দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান, আছেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোজাম্মেল বাবু এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর পিয়াস করি। স্বাগত আপনাদের। নাইম ভাই, আমি প্রতিদিন একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কিন্তু আজকে আমি একটু আপনার কাছে আপনার মতামত জানতে চাইবো। সেটি প্রশ্ন নয়, সেটি হচ্ছে যে আমরা একটি অচল অবস্থা, অনড় অবস্থার মধ্যে আছি। এর জন্য আপনি কতখানি আওয়ামী লীগকে দায়ী করবেন এবং কেন, এবং কতখানি বিএনপিকে দায়ী করবেন এবং কেন? আমি মনে করি আমরা অচল অবস্থা এবং অনিশ্চয়তা, এটা মিলিত ভাবে এটা বলা উচিত। এটার জন্য যদি একেবারে মানে স্ট্রেইট এন্ড সিম্পল আনসার দিতে হয়, আমি বলবো যে এই অচল অবস্থাটা দূর না হওয়ার মূলত দায় সরকারের তথা আওয়ামী লীগের, বিএনপিরও দায় পরবর্তী, যেটা আপনি বললেন। আমি একদম স্ট্রেইট জবাব দিলাম। মূলত দায় কেন আপনি মনে করছেন? এটা এই জন্য যে প্রথমত এই পরিস্থিতিটার পরিবর্তনের উদ্যোক্তা সরকার ছিল, যে নির্বাচনকালীন সরকার নিয়ে এটা ইতিবাচকই হোক আর বা নেতিবাচকই, পরিবর্তন যেটা স্ট্যাটাস কোটাতে চেঞ্জ হয়ে গেল, সেটা তো সরকারের উদ্যোগে করা। কোর্টের রায়ের প্রেক্ষিতে বললেও এখানে সুযোগ ছিল, অপেক্ষা করার সুযোগ ছিল, সবার সাথে কথাবার্তা বলার, যেগুলি নাকি যে কোনো একটা গণতান্ত্রিক সমাজে খুব স্বাভাবিক প্রত্যাশা। তো আমরা সেই স্বাভাবিক প্রত্যাশার জায়গাগুলিতে কোনো কাজ তো সরকারকে করতে দেখি নাই। সুতরাং দায়িত্বটা আমার মানে সঙ্গত কারণেই মনে হয় সরকারের দিকে বেশি। কিন্তু বিরোধী দলও যে প্রবল চাপ দিয়ে ইস্যুটাকে অনেক আগে থেকেই আরো মানে আমি বলবো যে চাপ সৃষ্টির প্রয়াসটাতেও বিরোধী দলের লিপ সার্ভিস যত ছিল, অ্যাকশন ততটা ছিল না। নাইম ভাই, আমি একটু একাডেমিক জানতে চাই যে 2006 সালেও সংবিধানে সবকিছু লেখাপড়া থাকতো, আমরা এরকম একটা অচল অবস্থা, অনিশ্চয়তা দেখেছি। তো সেই ক্ষেত্রে পরিবর্তন তো অবশ্যম্ভাবী ছিল। সেই ক্ষেত্রে আপনি পরিবর্তনটার জন্য সরকারকে দায়ী করেন? আমি তো আবারও বলতেছি যে পরিবর্তনটা এমন একটা পরিবর্তন হলো যেটা সমাধানের হলো না। মানে আমি বলছি যে এটা যদি আলাপ আলোচনা করে হতো তাহলে তো আমরা পেতাম। তো এই আলাপ আলোচনাটা করলো কে? তো আমরা তো কিছুই করলাম না। মানে আরো খারাপ ব্যাপার হলো, আপনি যদি কোর্টের প্রসেসটাও যদি একটু ফলো করেন, এমিকাস কিউরি যারা ছিল তাদের অধিকাংশেরই মতামত ছিল তত্ত্বাবধায়ক সরকার যে কোনো ভাবে রাখার। আপনি যদি সংবিধান সংশোধনের পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করেন, সিভিল সোসাইটি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যে মত বিনিময় হলো, সেইগুলি তখন নিয়মিত টেলিভিশন পত্রিকায় যেভাবে কাভারেজ পেয়েছে, তাতে দেখা গেছে যে অধিকাংশেরই মত ছিল যে তত্ত্বাবধায়ক একটা ব্যবস্থা যেন রাখা হয় যে কোনো ভাবে। তো এই জিনিসগুলি তো আমরা লক্ষ্য করি নাই যে সরকারের দিক থেকে আমি বলবো যে আন্তরিকতার সাথে উদ্যোগ, সেরকম একটা জাতীয় পর্যায়ের ডায়ালগ, মানে সর্বদলের। সবচেয়ে দুঃখজনক কি, আপনি যদি মহাজোটের ভিতরেও দেখেন তাদের সাথেও কোনো ডায়ালগ নাই। এই সংবিধানের যে বর্তমান স্ট্যাটাসে পরিষ্কার ভাবেই ভিন্ন মত পোষণ করেন মেনন ভাই। হোসেন মোহাম্মদ এরশাদও কিন্তু ভিন্ন মত প্রকাশ করছেন। তার মানে আপনি মনে করছেন যে আলোচনার অভাবের কারণে, এই আলোচনার অভাবটার কারণে আমি দায়িত্ব দিচ্ছি সরকারকে। বাবু ভাই, আপনি এই বিষয়ে আপনার? আমার মনে হয় এই জন্য দায়ী আমরা ভোটাররা। আচ্ছা, মানে এই যে বাংলাদেশের 91 সাল থেকে যেদিন থেকে কম বেশি ভোটের মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া চালু হলো, এর মধ্যে স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, ডিজিটাল কারচুপি, এগুলি অভিযোগ আছে। তারপর থেকে ভোটারদের কাছ থেকে ভোটাররা যে রেসপন্সটা আমরা করছি, যারা আন্দোলন করে, যারা মাঠ গরম করে, যারা রাজপথে ক্ষমতাসীন দলকে টেনে হেঁচড়ে নামাতে সক্ষম হয়, আমরা তাদেরকে ভোট দিই। আর কোনো কনসিডারেশন ভোটাররা করে না। ওই সরকারটি কি উন্নয়ন করেছিল, করে নাই। যেমন বিএনপি আওয়ামী লীগ মিলে এরশাদ সরকারকে টেনে হেঁচড়ে নামিয়েছে, সুতরাং এরা দুইজন ছিল বিজয়ী দল, এরশাদ সাহেব ছিল পরাজিত। এই দুই থেকে হয়েছে। পরবর্তীতে 96 আপনি দেখেছেন যে বেগম জিয়াকে শেখ হাসিনা। আপনার এই থিওরি তো 2001 সালে এসে কাজে লাগে না। আওয়ামী লীগ তো আর টেনে হিস্ট্রে নামাতে হয় না, তারা ছেড়ে দিয়ে চলে গেছে। না,
ঐতিহাসিক মানে ইতিহাস ভুল করলে তো খালেদা আপনার নিয়ে সমস্যা। তারা তো ছেড়ে দিয়ে যায় নাই, তারা এয়াজউদ্দিনের মাধ্যমে ভূত হিসাবে ক্ষমতায় বসেছিল। না, 2001 সালে কথা বলছি। আওয়ামী লীগ তো ক্ষমতা ছেড়ে দিয়ে গেছে যখন তাদের মেয়াদ শেষ হয়েছে, তারা লতিফুর রহমান সাহেবকে না, এই টেনে হেডছে না, আমার ওটাকে ফিজিক্যালি তো কেউ কাউরে নামাইতে পারে না, প্রত্যেকের তার মেয়াদ আওয়ামী লীগের শেষ করে, বিরুদ্ধে কিন্তু ওই মেয়াদ শেষ তত্ত্ব করে। establish তত্ত্ব হবে কি কিন্তু establish hypothesis-এ থেকে গেল না, না। জিনিসটা। কারণ এটা কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেন যে 2001 সালে আওয়ামী লীগ অত্যন্ত শান্তিপূর্ণ হবে, অন্তত শান্তিপূর্ণ, এবং তাদের বিরুদ্ধে কোনো তত্ত্বাবধায়ক সরকার যেটা তৎকালীন ব্যবস্থা এস্টাবলিশ ছিল সেখানে দিয়ে গেল। দিয়ে তো গেল। সেখানে ওই যে আপনার যে ট্রিমের ব্যাপারটা, হ্যাঁ, হ্যাঁ, সেটা তো ঘটে নাই, ঘটছে। তাহলে কেন ওই সময় বিএনপি রাজপথ গরম করে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে রাজপথে রাজনৈতিকভাবে এক ধরনের বিজয় নিয়ে ইলেকশনে যাওয়ার চেষ্টা করে, এবং স্থূল ও সূক্ষ্ম কারচুপি ষড়যন্ত্রগুলি তো আছেই, সেগুলি আমি অ্যাপার্ট করছি। মূলত এখান থেকে যেই আমি হাইপোথিসিসটা দিতে যাচ্ছি নাইম ভাই, সেটা হচ্ছে ট্রফি নিয়ে নির্বাচনে যেতে চায় সরকার, যারা নির্বাচনে যেতে চায়, এবং বিএনপি এবারও মনে করছে যে তারা আন্দোলনে জয়ী হওয়ার মাধ্যমেই কেবলমাত্র যাওয়ার পথটা ওভারশিওর করতে পারে। আমি একটা জিনিস শুধু বলি, ট্রফি আমরা মানে প্রতীকী অর্থে বলছেন, কিন্তু এই ট্রফিটার কিন্তু রূপ চেঞ্জ হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। 2001 সালের ট্রফিটা আমরা হয়তো ব্যাখ্যা দিতে পারছি না, এবছরও ট্রফিটা কি হিসেবে আসবে, হ্যাঁ। মানে কিভাবে বিএনপি ভিক্টরিটা পাবে, এটা কিন্তু নেসেসারিলি প্রতিবার একরকম হচ্ছে না, তো এবার তো নতুন রকম করেও কিছু হতে পারে। এটা ইলেকশনের পরে আমি আর আপনি যখন বলবো, তখন আমরা বিশ্লেষণ করব। বিএনপি আন্দোলনের বিজয়কে ট্রফি মনে করেছিল, কিন্তু আমরা তো আলোচনা করতে পারি এখন কি কি বিষয়ে সম্ভাব্য ট্রফি হিসেবে আসতে পারে। এইবার বাংলার জনগণ কনসেশনকে ট্রফি হিসেবে দেখতে পারে। এই যে অচল অবস্থা, আমি শেষ করে নিচ্ছি, যারা সবচেয়ে বেশি ছাড় দিয়ে অচল অবস্থা দূর করবে, আমার ধারণা এবার জনগণ তাদের প্রতি সিম্প্যাথেটিক হবে বেশি, যে যারা সবচেয়ে বেশি ছাড় দিয়ে অচল অবস্থাটা দূর করার ক্ষেত্রে একটা কার্যকর পদক্ষেপ নেবে, তারা ট্রফি পাওয়ার সম্ভাবনা বেশি। এটা কি ট্র্যাপ একটা? আই ডোন্ট নো। ডক্টর পিয়াস করিম, আপনার কাছে আসতে চাইবো যে আমি একই কথা নিয়ে, যে আপনি এই সময় এই অচল অবস্থায়, এই অনর অবস্থার জন্য বিএনপির কোনো দায় দেখেন কিনা, মানে সরকার ছাড়া অন্য কোনো পক্ষের কোনো দায় দেখেন না, মানে দায় দেখলে তো অনেক দূর পর্যন্ত বলা যায় যে মানে এই পঞ্চদশ সংশোধনের জন্য 2007 দায়ী কিনা, আমরা তো কার্যকারণ সূত্র আরো পেছনে নিতে পারি। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে, আমি নাইমের সঙ্গে একমত যে এই সমস্যার সমাধানের দায়িত্ব কার উপরে। আমি মনে করি যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে তাদেরই মূল দায়িত্বটা চলে আসে এখানে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য। আপনি একটা কথা বললেন যে পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল, আমি খুব একমত নই। কেন একমত নই? আপনি 2008-এ আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো দেখেন, তার যে শেষ অংশ যেখানে 2021 সালের ওদের ভিশনের কথা বলা হচ্ছে, তার প্রথম বাক্যটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। তার মানে 2008-এর নির্বাচনের সময়ও নির্বাচনী ম্যানিফেস্টো আওয়ামী লীগ বলছে প্রথম বাক্য তত্ত্বাবধায়ক সরকার, মানে 2008-এর যে নির্বাচনী ম্যানিফেস্টো, তার শেষ অংশ হচ্ছে 2021 সালে কি ভিশন আওয়ামী লীগের, তার প্রথম ইয়ে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, শাসন, এরকম তিনটা ইয়ে। মনে পড়ছে, আমি চেষ্টা করব যে আমি একটু চেষ্টা করব যে আওয়ামী লীগের ম্যানিফেস্টোটা একটু দেওয়ার অনুরোধ করছি। আমি শেষ করি। তার মানে হচ্ছে যে অ্যাসাম্পশন ওয়াজ যে 2008-এর নির্বাচনী ম্যানিফেস্টোতেও যে 2021 সাল পর্যন্ত আওয়ামী লীগ অ্যান্টিসিপেট করছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে। হ্যাঁ, সেখানে পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। এই স্বাদের উদয় কবে হলো আওয়ামী লীগের? ডক্টর পিয়াস করিম, আমি দুটো জিনিস শুধু বলতে চাই, সেটা হচ্ছে 2011 সালের 10ই মে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে রাইটে এসেছে, যেটিকে আমরা শর্ট অর্ডার বলছি। মে মাসের 1 তারিখে গাজীপুরের জনসভায় বেগম খালেদা জিয়া বলেছেন বিচারপতি এবিএম খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করলে তিনি মানবেন না, এবং 24শে এপ্রিল বিএনপির একটি একাধিক সভায় বলা হয়েছে যে বিচারপতি খায়রুল হককে ডিবেটটা কিন্তু বিএনপি ভার্সেস আওয়ামী লীগ, ওই ডিবেট আমি যাচ্ছি না। ডিবেটটা হচ্ছে, আমি মনে করি যে বেশিরভাগ লোক মনে করে যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীন নির্বাচনটা হওয়া উচিত। বিএনপি কি ফর্মুলা দিল? বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আজকে বলেছেন তারা উচিত একটা ফর্মুলা দেবেন, আমরা অপেক্ষা করছি দেখার জন্য কি ফর্মুলা তারা দেন। না, আমি যে কথাটা বলতে চাচ্ছি খালেদ, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে একটা যুক্তি দেওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার তো একটা টেম্পোরারি সিস্টেম ছিল, এ থেকে তো উত্তরণ ঘটাতে হবে, আর পৃথিবীর সব দেশে যেরকম নির্বাচন হয় ওরকম নির্বাচন হতে হবে। এবং পৃথিবীর সব দেশের সংসদ যাই রেখে নির্বাচন হয় কিনা ওই প্রশ্ন আমি যাচ্ছি না, কিন্তু আমার কথা হচ্ছে এই উত্তরণ যদি ঘটাতে হতো, এটা তো একটা ন্যাশনাল কনসেনসাসের মধ্যে দিয়ে আনতে হবে, একটা ন্যাশনাল কনভারসেশনের মধ্যে দিয়ে পরিবর্তন আনতে হবে। হঠাৎ করে একটি দল চাপিয়ে দিল যে না আমরা চাচ্ছি। আমি যদি লেট মি প্লে দি রোল অফ ডেভিলস অ্যাডভোকেট, আমি যদি বলি যে আওয়ামী লীগ সেই পরিবর্তনটা করার সময় বিএনপিকে আহ্বান জানিয়েছিল আলোচনা করার জন্য, তাহলে কি খুব ভুল বলা হবে? আমার মনে হয় ভুল বলা হবে। আলোচনায়
আন্তরিকতা অভাব ছিল। একদিক সকালবেলা আমন্ত্রণ জানানো হচ্ছে, বিকেলবেলা আবার বলা হচ্ছে যে না, এটা মেনে আসতে হবে। না স্যার, আমি যেটা বলছিলাম যে এই সংশোধনীটা আনার সময় বিএনপি কে বলা হয়েছিল যে আপনারা কমিটিগুলিতে আসেন, আলোচনা করেছিলেন। আসলে কি লাভ হতো? বিএনপি না, লাভের কথা আমি জানি না, মানে জাতীয় আলোচনা- পার্টি জামাত সবাই নিয়ে 41টা সিট না 42টা বোধহয়, কি করতে পারতো বিএনপি যদি আসতো? এইখানে ইন্টেনশনের মানে একটা মানে গুরুত্ব আছে, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে গভর্নমেন্টের যদি জেনুইন দরদি ইন্টেনশন থাকতো, যেটা আমরা আলাপ আলোচনা করেই করতে চাই, তারা তো ওয়েট করতে পারতো। যে হ্যাড এনাফ টাইম, যে সময়ে করা হয়েছে তারা আরো 6 মাস যদি উদ্যোগের পর উদ্যোগ দেখাতো এবং সেগুলি ব্যর্থ হতো। সপ্তাহ দুয়েক আগে আপনার অনুষ্ঠানে এসেছিলাম, খালেদ একটা খুব চমৎকার কথা বলেছেন যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করল সে মরে নাই। আওয়ামী লীগকে যে অবস্থা নিয়ে গেছে, আওয়ামী লীগ নির্বাচন নিরপেক্ষ হচ্ছে প্রমাণ করার জন্য আওয়ামী লীগকে হারতে হবে, না হলে আওয়ামী লীগের প্রমাণিত হবে না, হেরে প্রমাণ করতে হবে যে। স্যার এইটার সাথে আমি এখনো একমত, কিন্তু আমি নাইমের কথার সাথে জিজ্ঞেস করছিলাম, ধরে নিলাম যে সরকারের ইন্টেনশন ছিল না, কিন্তু আপনি কি দেখেন বিএনপির ইগারনেস ছিল এটার মধ্যে কোনো পয়েন্ট? বিএনপির ইগারনেসের অনেক সমস্যা। একটা জিনিস বুঝতে হবে, 2008 সালের ইলেকশনটাতে বিএনপি, আমি যদি বাবুর ভাষায় বলি, এই অনুষ্ঠানেই যে দৌড়ের উপরে থেকে নির্বাচন করতে হয়েছে, তারা প্রপার নির্বাচন করতে পারে নাই, এটা অন রেকর্ড মোজাম্মেল বাবুও বলেন। এই দৌড়ের উপর থেকে রুইন্ড হওয়া একটা দল, সে তারা তো গুছিয়ে উঠে 30 জন মাত্র তাদের সংসদ সদস্য নির্বাচন করতে চাইও নি, তখন একটি অংশ নির্বাচন করতে চায় না। খালেদা দিয়েই চায় নাই আসলে, এটা অনেকে চাপানো হয়েছে নির্বাচনে। খালেদ, দুইজনের প্রেক্ষিতে আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে, নাইম ভাইয়ের একটা তথ্য সঠিক না, একটু চেক করে নেবেন। অ্যামিকাস কিউরিদের মধ্যে 10 জনের মধ্যে 7 জনই অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই মর্মে এটা বলার পরে ছিলেন 8 জন বাবু ভাই, 8 জনের মধ্যে টিএইচ খান, জি, 8 জনের মধ্যে বাবু ভাই ঠিক যে 8 জনের মধ্যে 7 জনই বলেছেন যে সংবিধানের সাথে এটা সাংঘর্ষিক, কিন্তু নাইম ভাই যেটি বলেছেন সেটি আবার ঠিক, সাংঘর্ষিক হলেও এইখানে আপনাদের অপব্যাখ্যাটা করে। সাংঘর্ষিক হলেও যেহেতু এক দল আরেক দলকে মানে না, ক্রিয়েটিভ কোন একটা পথ বের করতে বলছে, সেই পথটা 13th সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার নয়। এখানে আমাদের দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এই জায়গাটা দরকার। আসলে আর ডিবেটের দরকারই নেই। ঘটনাটা হচ্ছে খালেদা জিয়াও কিন্তু পুরনো তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টে যাবে না, কারণ তাহলে তো খায়রুল হক আছে। আসলে সবাই এখানে একটা সৃজনশীলতার কথা। আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে আরেকটা কথা বলি, যে আমরা ওভার দি ইয়ার্স দেখেছি যে এক ধরনের এন্টি ইনকামবেন্সি, এটা আমি যেটাকে বলি জেনেটিক্যালি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাই এন্টি ইনকামবেন্সি। সুতরাং এটা তো সরকারি দলের জন্য এটা খুবই অন্যায় যে তাদের পক্ষে, তাদের অনুকূলেও থাকে না, প্রতিকূলে পুরোপুরি। আবার এটাও সত্য যে যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ বলছিলেন, সেটা আবার এন্টি বিরোধী দল। সুতরাং আমাদেরকে যে সৃজনশীলতার কথাটা বলছেন, আসলে তো আমাদের কাজ এটাই, আমাদের ওই কাজটাই করা উচিত। আমি এটা যে জন্যই বের করা, ওই জায়গাটাই ছিলাম যে তত্ত্বাবধায়কের মধ্যে অ্যামিকাস কিউরি বেশিরভাগই এটাকে সাংঘর্ষিক বলেছে এবং ক্রিয়েটিভ কিছু একটা খুঁজে বের করতে হবে। উনি আরেকখানে বলেছেন যে আওয়ামী লীগের ভাই, এটা আপনার সাথে আমি দ্বিমত পোষণ করতে বাধ্য হচ্ছি এই কারণে যে আওয়ামী লীগ বা বাংলাদেশ রাষ্ট্র যাকে সর্বোচ্চ রাষ্ট্র কর্মকর্তা, আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে, অ্যাটর্নি জেনারেল কি বলেছেন তার প্রতি আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলেন, তিনি সেই শুনানিতে বলেন, ভারতের নির্বাচন কমিশনের ন্যায় বাংলাদেশের নির্বাচন কমিশনেরও একই ক্ষমতা ও দায়িত্ব রইয়াছে, কিন্তু ঘটনা প্রবাহে দেখা যায় যে বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাপনায় ভারতের নির্বাচন কমিশনের ন্যায় শক্ত ভূমিকা লইতে ব্যর্থ হন, এই কারণে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হইয়াছে বলে তিনি জানান। আরে তখন প্রয়োজন হইয়াছে এবং রাখিতে হইবে। সংবিধান সংশোধনের জন্য গণভোটের প্রশ্নে তিনি বলেন যে সংবিধানের 5ম সংশোধন মুখ্যতম পদ্ধতির উপর উক্ত সংশোধনের গণভোটে কোনো প্রশ্ন আসে না। মানে এই কথাগুলি তো বিচ্ছিন্নভাবে বললে হবে না। সকলের কনক্লুশন পর অ্যামিকাস কিউরি থেকে শুরু করে আমার কাছে তো রায়ের কপি আছে। অ্যামিকাস কিউরির বক্তব্য শেষে একদম শেষ কথাটা শুনেন, তো রায়ের কপি আছে। অ্যামিকাস কিউরির বক্তব্য শেষে একদম শেষ কথাটা শুনেন, মাঝখান থেকে পড়লে হবে না। যে বলছে যে কিন্তু আপনি তো বিচারপতি খায়রুল হকের রায় থেকে পড়ছেন। না, এটা খায়রুল হকের রায় হোক কেন, এইখানেই তো আপনারা এই রায়টাকে নষ্ট করে ফেলছেন। এটা বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশনের রায়, খায়রুল হকের রায়। মানে 7 জন বিচারপতি আলাদা রায় দিয়েছেন। না,
সম্মিলিতভাবে এই রায়টি প্রকাশিত হয়েছে। এইগুলি হ্যাঁ, dissent গুলি কি? ডিসেন্টগুলি ডাজন্ট ম্যাটার, রায় বিধানটা কি? এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, ডিসেন্ট ডেফিনেটলি ম্যাটার। নো আচ্ছা বাবু, আপনি কি পড়তে চাইছিলেন? আপনি পড়েন যে ইহা নিশ্চিত যে সদা চলমান অখণ্ড নির্ভেজাল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প সমগ্র বিশ্বে এখনো উদ্ভাবিত হয় না। এখান থেকে শুরু, কিন্তু তাহা বলতেছে তারপরেও দেশে যখন গন্ডগোল কিছু একটা বের করতে হবে, তো মূল কথা, কিন্তু তাহার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কোনো অজুহাতে এমনকি স্বল্পতম সময়ের জন্য পরিহার করা যাইবে না। অতএব না, শেষ করেন কেন, আরো আছে তো কি একটু কন্টিনিউ করেন। পরে গিয়ে এই রায় উনি বলেছেন যে একটা সংসদের সৃজনশীলতার উপর তিনি ছেড়ে দিয়েছেন যে তারা একটা উপায় বের করতে পারে ফর দি নেক্সট টু টার্ম উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ কনস্টিটিউশন। উই ডোন্ট মাইন্ড নেক্সট টু টার্ম সহস্র বছরের পুরাতন ল্যাটিন মার্ক্সিম প্রয়োগ করিত তর্কিত সংবিধান 1996 ওই ধারাটি অবৈধ সত্ত্বেও আগামী 10ম ও 11ম সর্বোচ্চ ওই দুটি সাধারণ নির্বাচন জাতীয় সংসদের বিবেচনা অনুসারে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় হইতে পারে। এই যে আপনি এটা পারে, তারপরেই লেখা আছে তবে। আপনারা সারা জীবনে তবে তবে তো কিন্তু বেশি গোলমাল করে নাই। একটু শেষ করি। তবে জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিচারপতিদের বাদ দিতে হবে। তারপরে আপনারা প্রত্যেকদিন ভুল করেন যে বরঞ্চ তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র জনগণের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যগণ দ্বারা গঠিত হইতে পারে। বাবাই কাউরে ভুল বলা তো সহজ। আপনি দেখেন এই রায়টা 362 পৃষ্ঠা ধরে দেওয়া হয়েছে, তারপরে রায়টাকে বিচারপতি খায়রুল হকই বলছেন যে এটা একটা সারমর্ম আছে। অবশ্যই আসেন আপনি সারমর্মের মধ্যে 13তে কি আছে আমি একটা বিরতি নিয়ে এসে আপনাকে পড়ে শোনাবো। আপনি যতই পড়েন, আমি একটা বিরতি নিয়ে এসে আপনাকে পড়ে শোনাবো। যতই পড়েন খালেদ, আপনার অপব্যাখ্যা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের আসলে এই যে বিচারপতি এবিএম খায়রুল হকের রায় নিয়ে এই তর্কটা থাকছে। আমি যতদূর মনে করি যে বিচারপতি এবিএম খায়রুল হকের মধ্যে রায়ের মধ্যে যে সারমর্ম আছে, সেই সারমর্মের মধ্যে কোনো জায়গায় সারমর্মের মধ্যে 13 নম্বর তা আমি বাবু ভাই আপনাকে আগে পড়ে শুনেছিলাম, আবার একটু পড়ে শোনাই যে সেটি আছে এরকম যে অসাংবিধানিক অবৈধ হলেও ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদের বিবেচনা ও সিদ্ধান্ত অনুসারে নতুন আঙ্গিকে 10ম একাদশ সাধারণ নির্বাচনকালীন সময় প্রয়োজন মতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করিতে পারিবে, এরকম একটি ছিল। যাই হোক, আপনি যদি মনে করেন যে এটা নির্বাচিত সরকার, না এখানে মূল দুইটা শব্দ আপনারা যদি ওভারলুক করেন খালেদ, আপনারা এত বড় সাংবাদিক দাবি করেন নিজেদের নতুন ভাবে এবং আঙ্গিকে, যেহেতু পুরনোটা বেসিক স্ট্রাকচারের সাথে পরিপন্থী, অনির্বাচিত সরকার প্রতিনিধি দিয়ে গঠিত, অতএব নতুন ভাবে এবং আঙ্গিকে 343 পাতে উনি সাজেশন হিসেবে রায়ের মধ্যেই বলছেন নির্বাচিতদের দিয়ে একটা হতে পারে। আমার নাইম বাবার আরেকটা সাজেশন, নির্বাচিত করে এনেও হতে পারে, কিন্তু অনির্বাচিত। আচ্ছা ঠিক আছে, আমরা এই জায়গা থেকে একটু সরে যাই। ডক্টর পিয়াস করিম, এই বিষয়ে কি আপনার কোনো মতামত আছে যে নির্বাচিত করে, যেমন গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সাথে এক ইয়াতে বলেছেন যে সংবিধান সংশোধন মানে সংবিধানের আওতায় আসলে সমঝোতার ভিত্তিতে নির্বাচন হওয়া সম্ভব। এই কথাটা এতদিন ধরে আসলে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা বলে আসছিলেন। কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বললেন, এটা কি আপনি এক ধরনের অ্যাডভান্সমেন্ট মনে করেন? প্রথম জানি না যে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্য দলের বক্তব্য কিনা, আমি জানি না। ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্য কি দলের বক্তব্যই? বক্তব্য হচ্ছে বিএনপির বক্তব্য না, এটা তো খোঁজাখুচির কথা হলো। আমি সিরিয়াসলি কথা বলার চেষ্টা করছি যে আমাদের দুই রাজনৈতিক দলেই নেতারা অনেক কথা বলে থাকেন, যেটা আবার পরে পরশুবিধি বক্তব্য আসে। আমি বলি না আলমগীর ভাই এই কাজটাই করেছেন, বাট আমি বিএনপির কাছে একটা অফিসিয়াল পজিশন আসার আগেই নিয়ে মন্তব্য করতে চাই না। আজকেই দেখলাম যে আলমগীর ভাই বলেছেন যে অচিরে একটা ফর্মুলা দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে। আমরা ওই ফর্মুলার জন্য আছি, কিন্তু আমি আবারও আমার আগের পজিশনটা উচ্চারণ করছি যে দ্বন্দ্বটা কিন্তু বিএনপি আওয়ামী লীগের দ্বন্দ্ব নয়। এখানে শুধু বিএনপি আওয়ামী লীগের দ্বন্দ্ব হিসেবে এই বিতর্কটা দেখলে ভুল করা হবে। আমরা যারা নাইম, আমরা যারা দলের নই বলে আমার ধারণা, যদি বাবু আমার সঙ্গে দ্বিমত পোষণ করবে, আমি দলের নই এই কথাটাতে। বাবু দলের না, কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করে না সেটাই। হ্যাঁ, বলে সেখানে আমাদেরও দলেরও না, আওয়ামী লীগকেও সাপোর্ট করে না। এটা সমাজের বিভিন্ন স্তর থেকে ইনপুট লাগবে, নাগরিক সমাজ থেকে ইনপুট লাগবে, এটা শুধু আওয়ামী লীগ বিএনপির বিতর্কে বিষয় নয় আর কি, আমি মনে করি। আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই, যেটা হারিয়ে যায় আমাদের বিতর্কগুলি। মূলত আজকের বিতর্কটা বই পড়ে উদ্ধৃতি দিয়ে আমরা শুধু লেটার কি আছে দেখলাম, কিন্তু স্পিরিটটা যে স্পষ্ট খায়রুল হকের রায়েও, যে একটা ব্যতিক্রম যে আগামী 2 নির্বাচনের জন্য দেশে দরকার হবে,
সেটা নিয়ে কিন্তু কোনো আর অবকাশ নাই এই বাবা বিতর্কে। বাবা আপনি যদি একটু অনুমতি দেন আমি নাইম ভাইকে একটু জিজ্ঞেস করতে চাই যে নাইম ভাই আপনি বলছেন যে মানে ইন লেটার কি আছে স্পিরিটে কি আছে কিন্তু আপনি কি মনে করেন না যে আসলেই কোনো আমাদের প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করলে যেটা কিছুটা ডক্টর পিয়াস করিম বললেন যে প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করলে বরং আমরা একটা বেটার পজিশন পাইতাম কারণ আমরা তো আসলে আজকে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা ত্রয়োদশ সংশোধনী বহাল থাকতো আমরা একটা বিরাট বিতর্কের মধ্যে আপনি- পড়তাম এটা খুবই সত্যি কথা। এখন আমরা তো আজকে ইনস্টিটিউশন বিল্ড আপ করি নাই বলেই তো সংকটকালীন আপৎকালীন আলোচনা করছি। কিন্তু আপনি যখন ডিফারেন্ট আলোচনা করবেন, আমি কিন্তু অন্য অনেক টকশোতে ইদানিং বলছি যে আমরা দুই দলের একটা ষড়যন্ত্রের শিকার, যে সময়ে আমাদের আরো অনেক ইনস্টিটিউশন স্ট্রেংথেনিং এর ব্যাপারে তাদের কাছ থেকে কমিটমেন্ট আদায় করার কথা, আমরা তার কিছুই করছি না। আমরা কেবলই নির্বাচনকালীন সরকার কি হবে কি অনিশ্চয়তা এগুলো আর নিয়ে আর- আরেকটা সমালোচনা প্রশ্ন করছি। আপনাকে করতে চাই বাবুর কাছে যাওয়ার আগে যে আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথাটা আমরা খুব শুনি কিন্তু এন্টি ইনকামবেন্সির কথা যে আপনি বললেন আজকে ধরা যাক যেই প্রশাসন আওয়ামী লীগ করেছে অন্য কেউ এসে যদি সেই প্রশাসনকে সরিয়ে দেয় সেটা তো ডেফিনেটলি এন্টি আওয়ামী লীগ একটা প্রশ্ন আসবে সেটা কি level playing field? না, সেটা হবে না তো। আমি এই জন্যই বলছি ইন বিটুইন যেতে হবে। দুইটাই দুই পক্ষকে ক্ষতিগ্রস্ত করে বলে জি। আমার ধারণা। জি। তা আমি তো আমাদের সকল সৃজনশীলতা সেখানেই নিয়োগ করার কথা বলছি, আমরা তো সেটা করছি না। জি। যে আমাদের এটার জন্যই সময় ব্যয় করতে হবে, স্টাডি করতে হবে যে কি করলে নির্বাচনটা সত্যি সত্যি একটা উইন উইন ফর এভরিওয়ান হয় এবং তাতে আমরা অত্যন্ত ভালো একটা রেজাল্ট পাবো। বাবু ভাই এরকম উইন উইন সিচুয়েশন হতে পারে এরকম কোনো কিছু কি আপনার মনে হয়? আমি পিয়ার ভাইয়ের সাথে প্রথমে একমত, তারপরে খুবই দ্বিমত। প্রথমটা একমত হচ্ছে সমস্যাটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির না, সমস্যাটা হচ্ছে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটা প্রাথমিকভাবে আমাদেরকে 2টি ইলেকশনে 3টি ইলেকশনে কিছু ফল দিলেও এখন এটা হ্যাকড হয়ে গেছে। আমি যদি আমার কম্পিউটারের ভাষায় বলি, এখন বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান মানে না। আজকে যদি আওয়ামী লীগ ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল করে, ওটা কোর্টে কি হবে আমি বলতে চাই না, পুনর্বহাল করে সরকার ক্ষমতা ছেড়ে দেয়, বিএনপি এটার অধীনে নির্বাচন করবে না। বিকজ তা আপনিই বলেছেন তার প্রথম স্টেপ খায়রুল হক, লাস্ট স্টেপ অ্যাডভোকেট হামিদ সাহেব, এটা কোনোটাই বিএনপির কাছে গ্রহণযোগ্য না। তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে, যে বিধানটা ছিল। আমাদেরকে নতুন কিছু একটা করতে হবে। আর দ্বিমতটা যেখানে আসছে, আজকে আমরা এমন সময় আলাপ করছি, আমরা একেবারে জিরো থেকে আলাপ শুরু করছি। আজকে কিন্তু দেশ সেখানে নাই। গতকাল মির্জা ফখরুল ইসলাম সাহেব, খন্দকার মাহমুদ্দিন সাহেবের বক্তব্য কিছুদিন আগে এবং বিএনপি অন্যান্য নেতাদের বক্তব্যে দেয়ার ইজ, আমি আপনাকে নিশ্চিত করছি বাংলাদেশের 2টি রাজনৈতিক দলের মধ্যে, এটা পিয়ার ভাইয়ের পছন্দ হবে না হয়তো, একটা কনসেনসাস অলরেডি তৈরি হয়ে গেছে। অলরেডি, কেননা তাহলে তো আর এই পক্ষে বিপক্ষে বলতে পারবেন না। অলরেডি কনসেনসাস ইজ দেয়ার যে সর্বদলীয় নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় সরকারের অধীনেই নির্বাচন হচ্ছে। আই ক্যান গ্যারান্টি ইউ। এবং মির্জা ফখরুলের বক্তব্য থেকে বাবা আপনার গ্যারান্টি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের সব সিদ্ধান্তের ব্যাপারে আপনি কি একটু সহজ করে বলবেন? তার মানে কি একটি সর্বদলীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধানের আলোকে, খায়রুল হকের যুগান্তকারী রায়ের আলোকে জি। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এবং মির্জা ফখরুলের বক্তব্যে আপনি কমায়া বলবেন কিনা যে যে হতে এটা- যাচ্ছে? এটা প্রতিষ্ঠিত না, হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র এখন একটা ইস্যু, কোনটা? যে প্রধান কে প্রধান থাকবে? কে প্রধান থাকবেন, কিংবা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান রেখেও ফর্মুলা আলোচিত হচ্ছে, সেখানে ঐক্যমত্য আমি একটু তৈরি ডক্টর পিয়াস করিমের কাছে যাই যে হয়েছে। পিয়ার ভাই তো আছেন অনেক পিছনে। জনাব মোজাম্মেল বাবুর এই বক্তব্যে আপনি খুব আস্থা বা বিশ্বাস রাখতে পারছেন কিনা? পারছি না, আসলে পারছি না। জি। পারলে খুশি হতাম। জি। না, হতে পারে বাবু, সত্যি আমি কিন্তু না, পারছি পারছি না বলে আপনি মির্জা ফখরুলের না, বক্তব্যকে বিএনপির না। বক্তব্য মনে করেন না না, না, নিজেরটা। আমরা আমাদের সময় না, আমি মির্জা ফখরুল ইসলামের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি কোনো রকম অস্ত্র একটা আমাদের বিভিন্ন সময় আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক বলেছেন যে কোন জায়গায় যে কোন সময় বৈঠক করতে পারে, বিকেল বেলা অন্য নেতা অন্য বক্তব্য পিয়ার দিয়েছেন। ভাইয়ের কথা শুনে না, মনে না, হচ্ছে না, আপনি- বেগম জিয়া তো আমাকে এরকম বলে নাই। এরকম ভাবে না, বলে। আচ্ছা, বাবা, এই আলোচনার খোঁচাখুচির লক্ষ্য আমাকে করে লাভ কি? খোঁচাখুচির লক্ষ্য এক ধরনের শালাদুলা ভাই সম্পর্ক তৈরি করে লাভ কি? মির্জা তো আমাকে এরকম বলে নাই বাবু। মির্জা ফখরুল এরকম বলে কেন? না, সেটা ঘটনা হচ্ছে যেটা, যে হতে পারে আলমগীর সাহেব সত্যি, কিন্তু আমরা বারবার দেখেছি আমাদের রাজনৈতিক ঘটনা প্রবাহে যে দলের নেতারা যে কথা বলেন প্রত্যেকটা ঘটনাই দলের সিদ্ধান্তকে প্রতিফলিত করে না। আমি ভুলও হতে পারি, মানে বাবু যেরকম আস্থাবান, ওই আস্থাবান হওয়ার জন্য না, মির্জা যতটা ফখরুলের প্রতি আমার অনেক আস্থা। যতটা উদ্ধত শব্দটাকে ব্যবহার করবো বাবু, যত উদ্ধত থাকা দরকার অতটা আমার নেই আর কি, আমি জানি আস্থার না। অধ্যত্ত। আচ্ছা মানে আপনি আসলে ঠিক আস্থা আমি জানি না, আমি আপনি জানি না। এখন আমার এই মনে মুহূর্তে হচ্ছে না। যেটা হয়ে গেছে কিনা কনসেনসাস, সেটা যেটা নাইমে বলছে যে একটু এবং বাড়িয়ে অচিরে বলবেন হতে কিনা? যাচ্ছে নাইমে, আপনি কিনা? একটা বিরতি আমি- নিয়ে এসে কি আপনার কাছে থেকে একটু আমি জানতে এটা চাইবো যে বলছি, আপনি অচিরে আসলে হতে- কতটা জি। যদি
কনসেনসাস হয় আমি খুশি হব এবং আমি দ্বিমত পোষণ করার জন্য বাবুর অফিসে বসে চা খেতে খেতে ক্ষমাও চেয়ে নিব, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আসলে বাবু ঠিক না। আমি এই ব্যাপারে নাইম ভাই আপনার বিশ্লেষণ শুনবো, একটা বিরতি নিয়ে ফিরি। একটা বিরতি নিয়ে বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে নাইমে বিরতির আগে বাবু ভাই খুব একটি আশা জাগা নিয়ে কথা বলছিলেন যে নির্বাচনকালীন সরকার বা নির্বাচনকালীন অবস্থা সম্পর্কে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি ঐক্যমত্য অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। আপনার একটু হ্যাঁ, আমি তখন কথার মাঝখানেই ঢুকেছিলাম। আসলে বাবু যেটা মনে করছেন হয়ে গেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমরা অনেকদিন যাবতীয় আলাপ আলোচনা করছি, যে আমার ধারণা ওইভাবে আনুষ্ঠানিক কোনো সংলাপ আমরা দেখব না, কিন্তু দুতিয়ালি সহ নানান রকম দেশি বিদেশি, আপনার দেশ শিরোনাম যে বানের ফোন, কেরির চিঠি, এগুলির তো কিছু প্রভাব থাকবে। এই যে সবকিছু মিলে একটা মানে যেটাকে বলে সমাধানের পথ বের করা হবে, এবং এটা উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ কনস্টিটিউশন। এটা কিন্তু মির্জা ফখরুলই বলছেন বলে তা না, এটা মাননীয় বিরোধী দলীয় নেত্রীও কিন্তু স্পষ্ট করেছেন। উনি একটা নিরপেক্ষ সরকার চান এবং এটা নির্দলীয় ক্যারেক্টারের একটা সরকার চান, সেটা যে নামে হোক যেভাবেই হোক তাতে তার কোনো আপত্তি নেই। তো এইটুকু তো স্পষ্ট। এবং আমি বরাবরই বলে এসেছি যে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং খালেদা জিয়ার বক্তব্য দুজনই বরাবরই খুব সতর্কতার সাথে দুটো ফাঁক দুজনই রেখে দিয়েছিলেন। যেমন শেখ হাসিনা কখনো বলেন নাই যে তাকেই সরকারের প্রধান রাখতে হবে, এখনো বলেন নাই। এই ফাঁকও উনি রেখেছেন, দলের লোকরা বলেছেন, উনি বলেন না। এবং যে প্রেস কনফারেন্সে আপনি ছিলেন, স্মারক প্রশ্ন করেছিল, সেখানেও শেখ হাসিনা উত্তর দেন নাই, এবং তিনি বলেছেন যে সংবিধানেই তার বিধান, সংবিধানেই সেইটা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন, আমি উত্তর দিব। জি, আপনি দেখেন আপনি তো মানে এটা আমি তো আর আমার কাছে কোনো তথ্য নাই, আমি অঙ্ক করি, রাজনীতি বিশ্লেষণ করি, অঙ্কগুলি আমার মিলে গেছে। গত 1 বছর যাবৎ যখন কেউ কিছু বলেনি, আমি সর্বদলীয় সরকার ইজ দ্য সলিউশন বলে আসছি। খায়রুল হকের রায় কোনো নির্দলীয় সরকার এক মুহূর্তে আমি আপনি চ্যালেঞ্জ করলেই বাতিল হয়ে যাবে, হবে না। এখানে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই করতে হবে, আইদার বর্তমানে নির্বাচিত অথবা সিট খালি করে জিতে আনতে হবে, কোনো না কোনোভাবে আপনাকে নির্বাচিত করতেই হবে। এক আরেকটা জায়গায় আমার এখন একটু বটলনেক মনে হচ্ছে, এবং বিএনপির কথাবার্তা, আপনি মির্জা ফখরুলের একটি বক্তব্য প্রতিটা শব্দ মাপা। বেগম জিয়া যখন নির্দলীয় নিরপেক্ষ বলতেন, এখন বেগম জিয়া নির্দলীয় বলেন, প্রতিটা শব্দ মাপা। নির্দলীয় মানে হচ্ছে অফকোর্স কোনো দলের পক্ষে থাকবে না। বিরোধটা একটা ছোট্ট বিরোধের জায়গা আছে, যেহেতু আমাদের সংবিধানে সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে বর্তিত আছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করার সুযোগ এখন পর্যন্ত নাই। সংবিধান বিশারদরা আলাপ আলোচনা করছেন, একজন টেকনোক্রেট 10% নেওয়া যায়, টেকনোক্রেট কোটায় কাউকে নিয়ে যেহেতু প্রধানমন্ত্রী করে, যেহেতু তাকে 6 মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসার বিধান আছে, এর আগেই যদি নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করে দেন তাহলে তো ওই ঝামেলাটা থাকে না। কিন্তু সংবিধানের অন্যান্য ধারাগুলিতে 54, 56 বিভিন্ন জায়গায় বাধা আছে প্রধানমন্ত্রীর ধারাবাহিকতা। আমার ধারণা এ ধরনের একটা আলোচনা চলছে যে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন, তার অধীনে একটি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ গঠিত হবে 11 সদস্যের, প্রোরেটেডলি ওইখানে সদস্য আসবে, এবং একজন টেকনোক্রেট প্রধান উপদেষ্টা আসতে পারেন। প্রধানমন্ত্রী তার লেজিসলেটিভ হেড পদটা না দিয়ে এক্সিকিউটিভ কিছু ক্ষমতা ওই প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করবেন। তিনি মানে রাষ্ট্র পরিচালনার ডে টু ডে অ্যাফেয়ার্সে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর মতো দায়িত্ব পালন করবেন। আপনার এই অঙ্কের মানে ইয়াটা কি, ফর্মুলাটা কি, মানে সূত্রটা কি? সমস্ত কিছু মিলে খায়রুল হকের রায় মিলে সংবিধান বাঁচে, শেখ হাসিনার বক্তব্য বাঁচে, বেগম জিয়ার বক্তব্য বাঁচে, দেশবাসী বাঁচে, সবকিছু এই ফর্মুলার মধ্যে আছে। বাবুর কিন্তু নির্বাচন নিয়ে সে যতক্ষণ নিজে টেলিভিশন করে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু গত নির্বাচনে সত্যি সত্যি ভালো ফলাফল, কিন্তু আনফরচুনেটলি এবার 4 সিটি কর্পোরেশন নির্বাচনে বাবুর ইয়েটা হিসাবটা নো মিলছে। আমি বলছি, আমাকে কেউ কেউ বলছে 2-2 হবে কিনা, আমি কি নো, হয় 4-0 এদিক হবে, না 4-0 ওদিক হবে, এগুলি বলা খুব সহজ। ডক্টর পিয়াস করিম, আপনার কাছে বাবুর প্রেডিকশন যদি সত্যি হয় আমি খুশি হব, অখুশি হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমি শুধু একটা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি আর কি, যে অঙ্ক কষে রাজনীতি প্রেডিকশন করা যায় না। যারা চেষ্টা করেছেন প্রায় প্রত্যেকে ব্যর্থ হয়েছেন। অঙ্ক কষে ন্যাচারাল সায়েন্সের ফর্মুলাতে পৃথিবী কোনদিন রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা যায়নি। বাবু যদি করে, বাবুর নাম আমার পুরো অঙ্কের মধ্যে সবচেয়ে বড় যেটা জিনিসটা আছে, দেশপ্রেম এবং আশাবাদ। উনি চরম হতাশ হয়ে যাচ্ছেন। গন্ডগোল যদি না লাগে, বিএনপি তো ট্রফি পাবে না, ট্রফি না পাইলে সুইপিং ভিক্টরি পাবে না,
এটা হবে না। বাবু কেউ ট্রফিও না, কিন্তু বয়স আমি হয়েছে আবার তো বলতেছি, আমি ধরে নিয়েছি কিছু কিছু প্রশ্ন উত্তর দেবো না আর কি, বাবুর না, প্রশ্ন উত্তর দেবো ট্রফিরও না। তো রূপ চেঞ্জ না হয়, এটা ডক্টর কি পিয়াস করিম, ফর্মে আপনি যায় বা কেন ভাবছেন যে কোনো না কোনো একটা সমঝোতার মধ্যে যাবে না আর কি? না না, আমি সেটা ভাবছি না, কিন্তু বাবু যেরকম অঙ্ক কষে বলে দিল, আমি বললাম যে রাজনীতি এরকম অঙ্ক কষে হয় না, কোনদিন হয়নি। বাবু যদি করতে পারে, বাবু একটা নোবেল পুরস্কার পাওনা আছে হয়তো, কিন্তু ওরকম ভাবে অঙ্ক যে কষে, পুরস্কার ইউনুস পাইছে ওটা আমি চাই না ভাই, আচ্ছা, অন্য এটা আরেক পুরস্কার প্রশ্ন, এটা আরেকটা প্রশ্ন, কিন্তু ওরকম ভাবে রাজনীতি করা যায় না। না, যদি সমঝোতা হবে না সেটা আমি বলিনি, কিন্তু আমি যেটা বলছি যে বিএনপি মহাসচিবের একটা বক্তব্যের উপর ভিত্তি করেই আমি ব্যক্তিগতভাবে এত বড় একটা ফর্মুলা দাঁড়া করাবো না, কারণ আমরা দেখেছি আমাদের অতীতে দুই দলের রাজনীতিবিদই অনেক কিছু বলেছেন যেটা কনসিস্টেন্ট থাকেনি পরবর্তীকালে বক্তব্যের সঙ্গে। আপনার কি কোনো প্রেডিকশন আছে যে এরকম হতে পারে আসলে, বা এটা হতে যাচ্ছে? আজকে বা এই আপনার কোনো মুহূর্তে, বিশ্লেষণ- আজকে এই মুহূর্তে রবিবার রাতে আমার কাছে মনে হচ্ছে যে একটা সমঝোতা হবে। এক্স্যাক্টলি বাবুর পথ ধরে হবে কিনা জানি না, আমি ভুলও হতে পারি। আচ্ছা। এটা আমি বাবু যেভাবে কেন assert মনে হচ্ছে করছে, যে মানে আজকে আজকে সোমবার রাতেই কেন মনে হচ্ছে মানে সোমবার রাতে মনে হচ্ছে এই কারণে যে দুটো দলেরই অনেক কিছু খোয়াবার আছে যদি সমঝোতা না হয়। যদি প্র্যাগমেটিজম প্রিভেল করে তাহলে দুটো দল একটা সমঝোতার পথে যাবে বলে আমার ধারণা। মানে এই খোয়ানোর ব্যাপারটাই বা আপনার মানে ইয়াতে কেন আসলো, আমি যদি একটু স্পেসিফিকলি একটু না, সেটা হচ্ছে যে ধরা যাক যে কতগুলো সিনারিও আমরা কল্পনা করতে পারি। একটা সিনারিও কল্পনা করতে পারি যে আইডিয়াল কেস, বেস্ট কেস সিনারিও, যে একটা সমঝোতা হয়ে গেল। আরেকটা সিনারিও হতে পারে যে এক পক্ষ জিতে গেল, এক পক্ষ হেরে গেল। জি। হ্যাঁ, আরেকটা সিনারিও হতে পারে যে কেউই জিতলো না, একটা তৃতীয় শক্তি আসলো, ওইটার সম্ভাবনার কথা বলছি। 4 নম্বর হতে পারে যে দুটো শক্তির মধ্যে তারাই একটা তৃতীয় শক্তিকে ডেকে নিয়ে আসলো। আচ্ছা। আর পঞ্চম হতে পারে এরকমই চলতে থাকলো। জি। তো ওরকম থেকে দেশ চলতে পারে না। গিভেন অল দিস সিনারিওস, আমার কাছে মনে হয় দ্য বেস্ট কেস সিনারিও হচ্ছে একটা সমঝোতার জায়গায় পৌঁছতে একটি হবে। জায়গায় কি বাবু ভাই আর ডক্টর পিয়াস করিম স্যার আপনাকে একই সঙ্গে আনা গেল? বাবু ভাইও বলছিলেন যে সকল দিক রক্ষা করে একটা ওই ফর্মুলাই কেবলমাত্র সম্ভব। আপনিও কি এরকম ভাবছেন যে সকল দিক রক্ষা করে একটা রাইট সমঝোতা? রাইট, এবং বাবুর সঙ্গে আরো একমত আছে, বাবু স্বীকার করুক আর না করুক, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি বাবু যেটা অ্যাসার্ট করছে যতটা, আমি অতটা অ্যাসার্ট করতে পারছি না। আমি একটু শুধু নামি। কারণ আমার কাছে মনে হয় এইটুকু add politics করতে এর চাই যে unpredictability র বাবু element যে থাকে। কথাটা বলেছে এটা আসলে তো আমি মনে করি এই অনুষ্ঠানে আমরা আরো আগেও বলেছি, এটা আলোচনা হয়েছে এবং এখনো এই রুটি, কিন্তু বাবু যেভাবে ওই অঙ্কটা যেভাবে করছে, এই অঙ্কটা এক্স্যাক্টলি এরকম করে থাকবে সেটাই আমি বলার না। চেষ্টা এক। করছি। নাম্বার 2 হচ্ছে এটা পুরোটাই এখনো কিন্তু প্রতিপক্ষের উপর প্রেসার এসার্ট করার খেলা চলতেছে দুই পক্ষই। তারা সবাই সময় কিল করছে, সময় নিচ্ছে এবং দুই পক্ষই মনে করে তারা প্রতিপক্ষের উপর আরো বেশি চাপ তৈরি করতে পারবে আগামী দিনগুলোতে। আচ্ছা, নাইবা একটা ওয়াইল্ড গেস, ইলেকশন কবে হবে, ডিসেম্বর না মার্চ? ইলেকশন পিছিয়ে হবে, আপনার ইলেকশন পিছিয়ে হবে বলছেন, কিন্তু আমাদের সংবিধানে তো ইলেকশন পিছানোর কোনো পিছানোর সুযোগ সুযোগ নাই। আছে, সুযোগ আছে। কিভাবে বলেন ওই তো? ইলেকশন একটু দেরি করে গিয়ে ইলেকশন পার্লামেন্ট ইয়ে করে দিলে হয়, ভেঙে দিলে খালি পার্লামেন্ট ডিসলভ করলে, কিন্তু আমাদের সংবিধানের 72 তো বলছে যে 5 বছরের বেশি থাকার একটি দিনও না, সময় নাই। আর এই 5 বছর 5 পূর্ণ বছর হলেই তো পূর্ণ ইলেকশন হয় হলেই এপ্রিলে। তখন তো আর পার্লামেন্ট থাকবে না, না, পার্লামেন্ট পার্লামেন্ট ভেঙে দিলে পার্লামেন্ট যেদিন শেষ হলো তার পরবর্তী 3 মাসের মধ্যে না, নির্বাচনটা এই হবে। 72 যা বলছে যে 5 বছরের মধ্যে ইলেকশন না করার থাকলে একটা মাত্র কারণ যে শুধু প্রজাতন্ত্র যুদ্ধে না, লিপ্ত না, থাকলেই শুধু না, না, এটা হবে না। আপনি তো পুরো টার্ম শেষ হবে জানুয়ারিতে, আপনি এর আগে টার্ম দেখছেন কোথায়? আচ্ছা, 25শে জানুয়ারি শেষ হলো, 25শে জানুয়ারি পরে পরবর্তী 90 ডেজ পরবর্তী না, 90 পরবর্তী 90 ডেজের কোনো সুযোগ নাই। আছে না। আপনি সংবিধানে আপনি তো মোটামুটি বই নিয়ে ঘুরেন, খুলেন না, 123 নম্বরে আমি 123 নাম্বার খুললাম, আপনি বলেন। 23 এর এ এন্ড বি দুইটা ধারা আছে। 23 এর 3 এর এ এন্ড বি কোনটার পড়তে কথা বলতেছেন? হ্যাঁ বি, হ্যাঁ, বি। যদি এ মেয়াদ অবসান ব্যতীত হ্যাঁ, অন্য কোনো কারণে হ্যাঁ, সংসদ ভাঙিয়ে যাইবার ক্ষেত্রে ভাঙিয়ে যাইবার এ। পরবর্তী 90 দিনের ইফ মাধ্যমে। এ ট্রিগার্স তাহলে ইলেকশন করতে হবে 25শে জানুয়ারির আগে। ইফ বি ট্রিগার্স, বি ট্রিগার করার কোনো সম্ভাবনাই নাই আছে। যদি না তার আগে 25শে অক্টোবরের পরে সংসদ ভাঙে। না না, সম্ভাবনা এর নাই। আগে প্রধানমন্ত্রীর হাতে সুইচ আছে, প্রধানমন্ত্রী দুইটা অপশনে যে কোনো অপশন নিতে পারেন। বাবু ভাই, আপনি একটু আমার 25 ধারণা অক্টোবরের আগে আমি বলছি রে ভাই, আমি তো আমার চেয়ে বেশি কেউ জানে না, এই সংবিধান আমার রক্তে। বাংলাদেশের রাজনীতিতে এইভাবে assert করার লোক আর খুঁজে পাবেন না আপনি। আমার কিছু বলার নাই, আমি একই প্রশ্ন আমি আপনাকে বলছি, আপনি পৃথিবীর যত বড় সংবিধান বিষয় নিয়ে আসেন, 123 এর এ বি ট্রিগার করার ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। আমাদের সংবিধান 123 এর এ ট্রিগার করার ক্ষমতা, এ অথবা বি, 123 এর বি ট্রিগার করার ক্ষমতা প্রধানমন্ত্রীর থাকবে 27 অক্টোবরের আগ পর্যন্ত। আরে বাবা, আমি কি বলছি নাকি পরে যে 27 27 অক্টোবরের আগে যদি উনি সিদ্ধান্ত নেন
উনি অপশন বি নিবেন, শি ক্যান টেক অপশন বি এনি হ্যাঁ, অপশন বি নিলে 90 দিনের মধ্যে ইলেকশন করে ফেলতে হবে 24 জানুয়ারির আগে। না, অপশন বি হচ্ছে 25শে জানুয়ারি পরবর্তী 90 দিনের মধ্যে। না না না, হ্যাঁ, না, নাইম না। ভাই বলেন না অপশন না না না, না, আমি কিন্তু ঠিক এইভাবে লিটারেলি মিন করি নাই। আমি কিন্তু আবারও বলছি যে এটা তো একটা সমঝোতার প্রশ্ন। আমরা কিন্তু উই আর ডিসকাসিং অ্যাবাউট এ সমঝোতা। পাকিস্তানের যে তত্ত্বাবধায়ক থেকে নির্বাচন হয়েছে এটা তো সংবিধানে ছিল না। আমরা প্রতিটি জিনিস আমাদের ওভারঅল সংবিধানকে সম্মান রেখে, মানে এখন কি আওয়ামী লীগ যেটা চায় অ্যাকর্ডিং টু বাবু, সেটা হচ্ছে যে বিএনপি কে ট্রফি দেওয়া যাবে না। রাইট। তো তার মানে সংবিধান ঠিক রাখতে হবে, কিন্তু সংবিধান মৌলিকভাবে ঠিক রেখে কোনো একটা ছোটখাটো সমঝোতা দুই দলের মধ্যে হবে না। ব্যর্থ হচ্ছে না কিন্তু খালেদ। আমার মনে হয় যে একটা সমঝোতা হবে, এবং আসলে এটা কিভাবে হবে এটা ডিপেন্ড করছে দুই দলের কে বেশি পরিমাণ প্রেসার অপর পক্ষের তবে উপরে আমাদের একটা এসার্ট রোল করতে আছে, পারছে আগামী দিন। আমরা একটু বিতর্কে না যে আমাদের রোলটা আমি বলি, আমরা যদি একটা জিনিস সবাই মিলে স্পষ্ট করতে পারি যে বেশি অতীতে কি হয়েছে আমরা জানি না, আমরা যারা ভোটার আমরা জোর গলায় বলতে চাই যারা দেশে অশান্তি বাড়াবে সবাই মিলে স্পষ্ট করতে পারি যে বেশি অতীতে কি হয়েছে আমরা জানি না, আমরা যারা ভোটার আমরা জোর গলায় বলতে চাই যারা দেশে অশান্তি বাড়াবে ভাঙচুর বাড়াবে তাদেরকে আমরা ভোট দিব না। তাহলে সমঝোতার একটা প্রেসার বিল্ড হবে। আমরা এবার ট্রফি দিব সমঝোতাকারীকে। আমরাটা কারা? এই ভোটার টার্মে না। হবে না বাবু। আমাদের মধ্যে তো একটা আচ্ছা, আমরা একটা রাজনৈতিক গ্রুপ আমরা একটা বিরতি নিয়ে এসে সমঝোতার কথা আর সমঝোতাকারীকে আমরা ট্রফি দিব। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর পিয়াস করিম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে সমঝোতার পথ এবং সমঝোতা নিলে যেটি বলছিলেন যে ট্রফির প্রসঙ্গটি আসছিল, যে যে সমঝোতা করবে সেই আসলে জনগণের চোখে বিজয়ী হবে, এই সম্পর্কে আপনার একটু নট নেসেসারিলি এটা নির্ভর করছে জনগণ সমঝোতা বলতে কি বোঝাচ্ছে। হ্যাঁ, জনগণ সমঝোতা কিভাবে ব্যাখ্যা দিচ্ছে। ফলে বাবু যে সমঝোতার যে সংজ্ঞা হয়তো বাবুর মাথায় আছে, বাবু মনে করছে সরকারি দল যদি সমঝোতা উদ্যোগ নেয় জনগণ সে হয় দেখবে এরকম ভাবার কোনো আরেকটি কারণ প্রশ্ন নেই। চলে আসছে প্রায় কাছাকাছি সময়, সেটি হচ্ছে যে ইলেকশনটা আসলে কবে হবে, নির্বাচনটা না, কবে মানে হবে? আপনারা দুজন বিরতির সময় তর্ক করছিলেন, আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ না, ফলে জি। এটা আমি কথা বলবো না। আমার ইনস্টিংক্ট হচ্ছে, জি। আমি এটা নিয়ে তর্ক করতে পারবো না বাবুর সঙ্গে। বাবু পৃষ্ঠা খুলে কি দেখাবে 24শে জানুয়ারির মধ্যে আমার ধারণা নির্বাচন হবে। 24শে জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। বাবু ভাই, আপনার কাছে জানতে চাইবো যে সমঝোতা নিয়ে আপনি যে অঙ্ক কষলেন সেই ক্ষেত্রে আপনি আরো 1 মিনিট যদি বলেন যে এই সমঝোতার ফলে আমরা কি পাবো বা কি হারাবো? দেশবাসী এই সমঝোতার পরে ভাঙচুর হরতাল অবরোধ থেকে রেহাই পাবে, এবং সমঝোতা যদি হয় আওয়ামী লীগ সরকার তার মেয়াদ পূর্ণ করবে, এবং মেয়াদ যদি মেয়াদ পূর্তির পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে, সেই সময়টায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে এবং সেই সরকারের 2 দলের প্রতিনিধিত্ব থাকবে। শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন, তবে উনি অনেক দায়িত্ব ডেলিগেট করবেন। এটা কিভাবে হবে আমি এখনো নিশ্চিত না। এবং দেশবাসী সবচেয়ে বড় যেটা শান্তিটা পাবে, দেশে কোনো ভাঙচুর হবে না, যুদ্ধাপরাধের বিচার অব্যাহত থাকবে, দেশে গার্মেন্ট সেক্টরের গ্রোথ অব্যাহত থাকবে, এবং সকল কিছু অব্যাহত রেখে জাতি সত্যি সত্যি কোনো উইমে না পড়ে, কোনো ট্রফির প্রভাবে না পড়ে, কোনো প্রোপাগান্ডার প্রভাবে না পড়ে সত্যি সত্যি তার যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবে, এবং পরবর্তী নির্বাচনে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং মানুষ যোগ্য প্রার্থীকে এবং তুলনামূলক বিচারের মাধ্যমে কে কাকে বেশি সার্ভিস ডেলিভারি করতে পারে। এখন তো মানুষ ভোট দেয় আন্দোলনে কে জিতেছে, কে হাসিনাকে ধরে নামালো, কে খালেদাকে টেনে ফেললো, এরকম হুইমে পরে ভোট দিলে কি ক্যান্ডিডেট সিলেকশন ভুল হয়ে যায়, তুলনা করা যায় না। বিদ্যুতে কে ভালো করেছে, দেশের ওই শাসনে কে ভালো করেছে, দুর্নীতিতে কে ভালো করেছে, এই তুলনাগুলি করতে পারে না। তুলনাগুলি আমি করতে হবে। যোগ করতে পারি, যেটা হচ্ছে যে বাবু যেভাবে বলেছে যে ন্যাশনাল চয়েসের ভিতরে ভোট, এটা হলে খুবই সুখের কথা। পৃথিবীর একটি নির্বাচন উদাহরণ আমাকে দেন যে মানুষ ন্যাশনাল চয়েসের উপর ভোট দিয়েছে, মানুষ হুইমের উপরই ভোট দেয়। মানুষ এটা এই হুইমের ব্যাপারেই আমার সাংবাদিকতা জীবনের প্রথম সিগনিফিকেন্ট অ্যাসাইনমেন্ট ছিল জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের একটা স্টেট অফ দি নেশন শিরোনামের একটা ভাষণ। সেখানে উনি জাতীয়তার সংজ্ঞার আলোচনা করে একটা পর্যায়ে বলেছিলেন যে উনি মনে করেন যে এই এক ধর্ম, এক ইতিহাস, এক সংস্কৃতি, এত সবকিছু আমাদের বইপত্রে লেখা থাকলেও মানুষের একটা ইচ্ছা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। মানুষের হঠাৎ করে একটা ইচ্ছা হয়, এই ইচ্ছাটার ব্যাখ্যা কেবল ঘটনাটার পরেই মানুষ দিতে পারে। কিন্তু এই যে ইচ্ছাটা তৈরি হবে সেইটার জন্যই আমরা আগামী কয়দিন অপেক্ষা করতে হবে। এই ইচ্ছাটা ইম্পর্টেন্ট।
চার সিটি কর্পোরেশন গাজীপুর নির্বাচনগুলির মধ্যে মানুষের ইচ্ছা আমরা নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, এগুলি অতটা যুক্তিসঙ্গত কেউই ভালো করে করতে পারে নাই, কিন্তু শেষ মুহূর্তে এটা আসলে যেটুকু আমরা নিশ্চিত বলতে পারি সেটা মানুষের একটা ইচ্ছা হয়েছে যে কোনো এবং কারণে এটা এটা আমি উন্নয়ন দেখে পুরোপুরি দেয়নি। একমত, একদম পুরোপুরি মানে একমত। এটা একটা আরেকটা হলো যে ওই যে হিসাব নিকাশটা বাবুর সাথে আমি বললাম, বাবুর এই পথটার সাথে কিন্তু আমি একমত, কিন্তু ওই যে মাননীয় প্রধানমন্ত্রীকেই প্রধানমন্ত্রী রেখে হবে এই জাতীয় সিদ্ধান্তে এখনই যাওয়ার মতো অনুকূল পরিবেশ পরিস্থিতি আমি দেখছি না। এটা আসলে দুই দল পরস্পরের উপর চাপ মানে চাপ আমদানির চাপ রপ্তানির মানে সব রকম চেষ্টাই করছে, এইটা আমাদেরকে আরেকটু না অপেক্ষা না, আপনি যে অর্থে প্রধানমন্ত্রীকে রেখে বলেছেন আমি বলিনি, আমি সেই অর্থে বলি নাই। আমি বলেছি দুই দল সমঝোতার ভিত্তিতে প্রধানমন্ত্রী পাওয়ার খর্ব করে হলেও একটা নির্দলীয় মানে আমেজের এবং- মাধ্যমে মানে হবে। এবং তাতেও তো আপনি বলছেন যে প্রধানমন্ত্রী উনি থাকবেন, আমি হ্যাঁ, বলছি, আমি এখন সেটাকেও বলছি আর যে একটা সেটাও ব্যাপার, সম্ভব। আরেকটা ব্যাপার আমি একটা সেকেন্ড আমি খুবই মানে বিরোধিতা করতে চাই যে আমি বিশ্বাস করি এই গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলার জনগণ পিয়াস ভাইয়ের ভাষায় হেফাজতি প্রোপাগান্ডার উইমে পড়ে একটা করছে। আমি হেফাজতি আর প্রোপাগান্ডার কথা কখন আর বললাম? করবে না? আমি হ্যাঁ, কখন বললাম এটা? জাতি উইমে পড়ে করবে না, এটা হচ্ছে আওয়ামী লীগের খুব পুরনো কৌশল, যে কথাটা একবার বলিনি সে কথা আবার চাপিয়ে দেয়া। ইয়ে করা। যাই হোক, জনাব নাইমুল ইসলাম খান, জনাব মোজাম্মেল বাবু, জনাব তুলনার পিয়াস করিম মাধ্যমে আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।